বিসমিল্লাহ। আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে আমরা তাদের ১ থেকে ৩ যে কয়টা অভিযোগ ছিল আমরা সেগুলোর উত্তর দিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি অভিযোগ ১ যেটা সাক্ষ্য বিষয়ে তাদের অভিযোগ ছিল এটা উত্তর দিয়েছি আমরা। উত্তরাধিকার বিষয়ক বৈষম্যের অভিযোগের উত্তর দিয়েছি। তালাকের একতরফা ক্ষমতার উত্তর দিয়েছি। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নারীদের ইমামতি ও নেতৃত্ব। যে নারীরা মসজিদে ইমামতি করতে পারে না অথবা রাষ্ট্রনেতা হতে পারে না। এই বিষয়টা নিয়ে আলোচনা করব নারীবাদীদের যে অভিযোগ, ৪ নাম্বার অভিযোগ। জি দর্শক শ্রোতা বন্ধুরা, এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নারীবাদের ৪ নাম্বার যে অভিযোগ ইসলামের বিরুদ্ধে সেই বিষয়ে আলোচনা। আচ্ছা, অভিযোগটা হচ্ছে এক কথায় ইসলাম নারীদের রাষ্ট্র পরিচালনা ও নেতৃত্ব দিতে ও ইমামতি করতে নিষেধ করে। এটা মানে লিঙ্গ বৈষম্য বা নারীদের বিরোধী। এইখানে আমি হচ্ছে রাষ্ট্র পরিচালনা আর ইমামতি আলাদা করে পয়েন্ট দেইনি। দুইটা একসাথেই মোটামুটি উত্তর একই রকম, তাই দুইটা একে অপরের সাথে প্রযোজ্য হবে ইনশাআল্লাহ। তাদের অভিযোগ যেগুলা, প্রথমটা হচ্ছে ইসলাম নারীকে রাষ্ট্রীয় নেতৃত্ব যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারক, সেনাপ্রধান হিসাবে এই এই যে সেক্টরগুলো আছে এই পদগুলো নিতে নিষেধ করে। এতে নারীর যোগ্যতা, মেধা, অবদানের সুযোগ নষ্ট হয়। পুরুষদের নেতৃত্ব স্বাভাবিক ধরে নেওয়া লিঙ্গ বৈষম্য ও পুরুষতন্ত্রের প্রতিফলন। হাদিসকে ব্যবহার করে নারীদের পুরোপুরি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়। তাছাড়া নারীদের ইমামতি করার অধিকার দেওয়া হয়নি। তো যে উত্তরটি আসছে এটাই যে ইমাম, শাসক ইত্যাদি সকল ক্ষেত্রে ইনশাআল্লাহ প্রযোজ্য হবে। আমরা তাহলে উত্তরে চলে যাই। তো এই যে যে তাদের যে অভিযোগ এর বিরুদ্ধে ইসলামের যে অবস্থান এই বিষয়টা আমরা ক্লিয়ার করতে চাই। আমরা মোটা দাগে নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, বরং দায়িত্ব ও বোঝা। প্রথম কথা, কুরআনে কোথাও নারীর নেতৃত্ব নিষিদ্ধ করা হয়নি স্পষ্টভাবে, বরঞ্চ কুরআনে যোগ্যতা আর তাকওয়ার ভিত্তিতে নেতৃত্বকে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা ৫ নাম্বার আয়াতে এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আল্লাহ আন-নিসা মানে হচ্ছে নারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কুরআনের এত বড় একটি সূরা নারীদের নিয়ে নাজিল করলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের নিয়ে সূরা আর-রিজাল বা রাজুল এরকম কোন সূরা তিনি নাজিল করেননি। তো এটা একটা অবশ্যই বিশাল বড় জিনিস আমাদের ক্ষেত্রে, বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে যারা আমরা কুরআনকে সর্বোচ্চ স্তরে কল্পনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দেন যে তোমরা আমানত বা দায়িত্ব তাদেরই হাতে দাও যারা তার উপযুক্ত। এটা আয়াতের একটি অংশ। আচ্ছা, হাদিসে যেটা আসছে হাদিসের নিষেধাজ্ঞায় মূল হাদিসটি প্রসঙ্গ সহ ব্যাখ্যা করা দরকার। হাদিসটা হচ্ছে সহিহ বুখারীতে আসছে ৪৪২৫ নাম্বার হাদিস, যে জাতি নারীকে তাদের নেতা বানায় তারা কখনো সফল হতে পারে না। এখন প্রথম কথা, আমরা আলোচনা শুরু করার আগে আমরা একটা হিপোক্রেসি সম্পর্কে বলতে চাই। এই যে যেসব নাস্তিক ভাইরা বা হচ্ছে অন্যান্যরা নারীবাদের তারা প্রোপাগান্ডা নিয়ে আসে, যেমন আমাদের সাথে কিছুক্ষণ আগে এক ভাই যুক্ত ছিলেন, তো তাদের যে লুক আপ টু মানে তারা যে দেশকে সবচেয়ে সম্মানিত হিসাবে চোখে দেখে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে কোনো নারী শাসক আজ পর্যন্ত আসেনি। আমরা রিসেন্টলি দেখতে পেরেছি যে হচ্ছে যে কয়টা নারী শাসক আসতে চেয়েছিল, হয়তো ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েছে বা অন্য কারোর বিরুদ্ধে, বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন যখন আসলো, তো মানে তাদের হয়তো জনপ্রিয়তা অনেক ভালো ছিল, কিন্তু তারা ওই সর্বোচ্চ শাসন ক্ষমতা ওই প্রেসিডেন্সিতে তাদের জনগণ তাদেরকে উঠতে দেয়নি, এবং তাদের শাসন ব্যবস্থাও এটা মনে করে না, এবং তাদের জনগণের মধ্যে এই চিন্তাটা বদ্ধপরিকর যে একটা পুরুষই তাদের রাষ্ট্রকে ভালোভাবে শাসন করতে পারবে। তো আপনি যে রাষ্ট্রকে আপনার আইডল ভাবেন, আপনি যে রাষ্ট্রকে সবসময় অনুসরণ করে, যে রাষ্ট্রের মুভি দেখে আপনি এত কথা বলছেন, যে রাষ্ট্রের সবকটা তত্ত্বকে আপনি পাই টু পাই অন্ধ অনুকরণ করার চেষ্টা করেন, আপনার সেই রাষ্ট্রই তো নারীদের অধিকার দিচ্ছে না আপনাদের মতে। তা আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। প্রথম কথা, আমরা এই বিষয়ে যা আলোচনা করব এটা হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক করার চেষ্টা করব আমরা, এবং তারা যারা সায়েন্টিওলজিস্ট, মানে সায়েন্টিস্ট না, সায়েন্টিওলজিস্ট মানে তারা এরকম বিজ্ঞানী একমাত্র সত্য এরকম ফিলোসফিতে যারা বিশ্বাস করে, তো এদের জন্য
এই বিজ্ঞান থেকে আমরা প্রমাণ নিয়ে এসেছি যে আপনাদের বিজ্ঞানী বা আমাদের সবার বিজ্ঞানী বলছে যে কেন নারীরা নেতৃত্বের মতো বড় একটা জায়গায় যাওয়াটা ঠিক হবে না। শারীরিক সীমাবদ্ধতা, প্রথম কথা হরমোনাল সাইকেল, মেনস্ট্রুয়াল হরমোনাল ইফেক্ট, যেটা হচ্ছে যে আমাদের মাসিক মানে মা বোনদের মাসিক চক্র, প্রেগনেন্সি, তারপর হরমোনাল ফ্ল্যাকচুয়েশন, নারীর ইমোশনাল স্টেবিলিটি এবং একাগ্রতাতে প্রভাব ফেলে। এইটা আমাদের যারা মা বোন আছে আমরা সবাই মানি, তারা এটাকে, যারা নারীরা তারা এটাকে বলে মুড সুইং। এবং এই যে নারীবাদ আছে, এই নারীবাদীরা হচ্ছে এই মুড সুইং কে এত মানে পজিটিভলি দেখায় যে একজনের মুড সুইং হয়েছে, সে তার স্বামীর সাথে খারাপ আচরণ করতে পারে, কোনো সমস্যা নেই। সে তার বাবার সাথে খারাপ আচরণ করতে পারে, কোনো সমস্যা নেই। তারা এইটার রেফারেন্স দেয় যে আচ্ছা ঠিক আছে, ওই সময় হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হয়, এই হরমোনের কারণে হচ্ছে নারীরা এই যে ইমোশনাল স্টেবিলিটি থাকে না, মানে তারা নির্দিষ্ট কিছুর উপরে তাদের ইমোশনকে স্থায়ী করতে পারে না, তারা এদিক ওদিক ছড়িয়ে ছিটে বেড়ায়। তো এই যে পিএমএস যেটাকে আমরা বলি মেডিকেলের ভাষায়, যেটা হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, এটা একটা সিনড্রোম মানে একটা রোগ। এর কারণে নারীরা বেশিরভাগ সময় ইমোশনালি সেন্সিটিভ থাকে, এক এক সময় বেশিরভাগ সময় ইমোশনালি সেন্সিটিভ থাকে। এইটা হচ্ছে এই যে হার্ভার্ড হেলথ অ্যান্ড ক্লিভল্যান্ড ক্লিনিকের গবেষণায় দেখা গেছে পিএমএস মানে প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম এবং মুড সুইং ডিসিশন মেকিং এ প্রভাব ফেলে। তা আপনি চিন্তা করুন, আপনি এমন একটা মানুষকে হচ্ছে আপনি ওই সর্বোচ্চ পর্যায়ে রাখতে চাচ্ছেন, রাষ্ট্রনেতা বানাতে চাচ্ছেন, কিন্তু তার বিভিন্ন সময় মুড সুইং হয়। কেবলই সে বললো একটা কথা যে তুমি আমাকে গুরুত্ব দাওনি কেন, তারপরে এসে বলো তুমি আমার সাথে কথা বলতে চাচ্ছ কেন। এরকম আমরা তো এরকম চাই না, তাই না? আমরা তো বিষয়টাকে স্বীকার করে নেই তাদের যে শারীরিক সীমাবদ্ধতা আছে। দ্বিতীয় কথা হচ্ছে প্রেগন্যান্সি এবং হচ্ছে মাতৃত্বকালীন শারীরিক দুর্বলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য এই নিয়মটা করে দিয়েছেন, যেটা হচ্ছে গর্ভধারণ, ডেলিভারি, স্তন্যদানকালে শরীর ক্লান্ত, মানসিক চাপগ্রস্ত ও কর্মদক্ষতায় হ্রাস পায়। এ সময় রাষ্ট্রীয় নেতৃত্বের মতো জটিল দায়িত্বে থাকা বাস্তবিকভাবে কঠিন, নামমাত্র বলতে গেলে অসম্ভবও বটে। আপনারা বলছেন যে নারীদের হচ্ছে মোটামুটি 6 মাসের লিভ নিতে হবে, 6 মাসের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। তো যে রাষ্ট্রনেতা হবে, যে আপনার হচ্ছে প্রেসিডেন্ট হবে, আপনারা কি তাকে 6 মাসের জন্য মানে ক্ষমতা থেকে সরিয়ে দিবেন? এমন একটা কম্পিটিটিভ ক্ষমতা যে একজন সরে গেলে আর কখনো সে ফিরে আসতে পারবে না, হয়তো তার মানে সহচর যারা আছে ক্ষমতায় মানে একদম লোভে এরকম ওই জায়গাটাই নিয়ে নিবে। তা আপনারা কি এই 6 মাসের তাকে লিভ দিবেন? আপনাদের কাছে প্রশ্ন, যারা নারীবাদী। 2, মানসিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য। নারীরা আবেগপ্রবণ বেশি, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। নারীরা সাধারণত স্নেহময়ী, মমতাময়ী, দয়ালু, যা পরিবার গঠনে অতুলনীয়। তবে রাষ্ট্রের কঠোর সিদ্ধান্তে আবেগ নয়, বিশ্লেষণমূলক যুক্তি, সংকল্প ও নির্মম বাস্তববাদ প্রয়োজন। তো ভাই আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে কিছু এক্সট্রা বৈশিষ্ট্য দিছে, এটা তাদের মানে নেগেটিভ কোনো দিক না। আমরা তাদেরকে যে স্নেহময়ী, মমতাময়ী, দয়ালু বলছি, এটা কি আমরা তাদেরকে ছোট করছি? আমরা তো কখনো পুরুষদেরকে বলি না যে হচ্ছে তারা এরকম বাচ্চাকে মানুষ করার মতো ওরকম মেন্টালিটি রাখে, বা তারা স্নেহময়ী, মমতাময়ী, দয়ালু, এটা তো আমরা পুরুষের ক্ষেত্রে বলি না। নারী আর পুরুষের ক্ষেত্রে মানে তুলনার ক্ষেত্রে আমরা নারীকে এই দিক থেকে আগায় রাখি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর মধ্যে ইনস্টিল করে দিয়েছেন, ফিতরাতগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মধ্যে এই বৈশিষ্ট্য দিয়েছেন। এখানে সাইমন ব্যারন কোহেন, ক্যামব্রিজ নিউরোসায়েন্টিস্ট, ওনার একটা বাক্য আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ফিমেল ব্রেনস আর মোর ওয়ার্ড ফর এমপ্যাথি, মানে হচ্ছে ইমোশন বা হচ্ছে এই যে মানে আমাকে কেউ ভালোভাবে দেখুক, বা হচ্ছে এই যে সহমর্মিতা, এন্ড সোশ্যাল কানেকশন। মেল ব্রেনস ফর স্পেশিয়াল অ্যানালাইসিস এন্ড সিস্টেমিক রিজনিং, মানে যুক্তি তর্কের ক্ষেত্রে এবং কোনো বিষয় বিশ্লেষণের ক্ষেত্রে পুরুষদের যে ব্রেন আছে এটা বেশি কাজ করে, কিন্তু নারীরা হচ্ছে ইমোশনাল এবং তারা হচ্ছে সামাজিক। এই ক্ষেত্রে এই যে এই নিউরোসায়েন্টিস্ট ক্যামব্রিজ ইউনিভার্সিটি, উনি উক্তিটা বলেছেন, ওনার গবেষণা লব্ধ ফল। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে নারীদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা কম। এটা মানে আপনারা অস্বীকার করতে পারেন, কিন্তু সায়েন্স এটাই বলে। মানে আপনারা ইচ্ছা মতো অস্বীকার করতে পারেন, কিন্তু আপনাদের সাথে বিজ্ঞান আপনার সাথে একমত হবে না। নারীরা তাদের গড়পড়তা বেশি, রিস্ক রিস্ক অ্যাভার্স, মানে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে কম স্বাচ্ছন্দ্য বোধ করেন।
এটা আমরা সবাই জানি। আমরা এরকম জানি যে হচ্ছে ওই মুক্তিযুদ্ধের সময় মায়েরা তাদের ছেলেদেরকে হচ্ছে মুক্তিযুদ্ধে যেতে দেয়নি, বা এরকম আমাদের মা বোনরা যারা আছে বা হচ্ছে স্ত্রীরা এরকম স্বামীদেরকে তারা যুদ্ধে যেতে দেয় না, বা ওরকম কোনো তাদের মানে হচ্ছে এই সংসারকে গুছিয়ে রাখার যে টেন্ডেন্সি এটা হচ্ছে পুরুষদের থেকে বেশি। পুরুষরা হচ্ছে ছোটাছুটি করা, বাইরে যুদ্ধ করতে যাওয়া, এই সমস্যার সমাধান করা, এটা আমরা সবাই জানি। এমন না যে আপনারা জানেন না, আপনারা আশেপাশে দেখেন, কিন্তু আপনারা যা দেখেন তা বিশ্বাস করেন না, কারণ আপনাদের মাথার মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে। অন্য কিছু যেটা লুকিয়ে আছে ওইটা আপনাদেরকে এফেক্ট করে, আপনাদের চিন্তাধারাকে। রাষ্ট্র পরিচালনায় কঠিন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে হয়, যেমন যুদ্ধ, অর্থনীতি, নিরাপত্তা, সেটা পুরুষের সাথে বেশি খাপ খায়। আপনারা আমরা সবাই জানি যে আপনার যতগুলো যুদ্ধ দেখেছি প্রায় 99% সবাই ছিল হচ্ছে পুরুষ। আমরা যুদ্ধে নারীদের অংশগ্রহণ অনেক কম দেখি। এবং এটা কি কোনো খারাপ জিনিস? এটা আমরা কখনোই খারাপ জিনিস। অবশ্যই নারীরা ছিল, নারীর যোদ্ধা ছিল, ইসলামেও ছিল, ইসলামের বাইরেও ছিল, নারী যোদ্ধা অবশ্যই ছিল। কিন্তু মানে যুদ্ধের মেইন কাজটা পুরুষরাই করেছে, এবং এটা তাদের সাথেই সাধে। আচ্ছা, পরবর্তীতে সামাজিক ও পারিবারিক বাধ্যবাধকতা। নারীদের যে প্রাথমিক ভূমিকা, নারীদের যে স্ট্রাকচার মানে বডি স্ট্রাকচার বা ফিজিক, যেটা নারীদের শরীর, এটা হচ্ছে প্রাথমিক ভূমিকা মা হিসাবেই স্বীকৃত যুগ যুগ ধরে, এবং তাদের বিজ্ঞান এই কথা বলে যে মা হওয়ার জন্য মানে কখনো পুরুষ একটা মায়ের জায়গা নিতে পারে না। ইসলাম বিজ্ঞান ও ফেমিনিস্ট গবেষকরাও স্বীকার করেন যে সন্তানের গঠনমূল সময়ে মাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় দাপ্তরিক দায়িত্বে ব্যস্ত নারীরা অনেক সময় সংসার সন্তানকে সময় দিতে পারেন না। আমরা গবেষণায় এরকম দেখেছি যে পশ্চিমা বিশ্বে এরকম যে সন্তানরা এরকম মাদকের দিকে অতিরিক্ত ঝুঁকে যায়, বা তারা মা বাবার সাথে খারাপ আচরণ করার একটা বড় কারণ হচ্ছে মারা বাচ্চাদেরকে সময় দেয় না। আচ্ছা, দ্বৈত দায়িত্বের চাপ, অফিস, পার্লামেন্ট, বৈঠক, রাত জাগা, এসবের সাথে গর্ভধারণ, শিশু পালন, রান্না, ঘরের ভার নারীর উপরে দ্বিগুণ চাপ সৃষ্টি করে। ফলে নারী ও পরিবার দুটোই ক্ষতির মুখে পড়ে। এখানে আমি একটা কথা বলতে চাই, এটা হচ্ছে যে ইসলাম এমন একটি ব্যবস্থা করে দিয়েছে যে নারীকে এই সকল বাইরের সব কাজ থেকে এক্সাম্পটেড করে দিয়েছে। মানে তাদেরকে মানে তারা যদি অভাবে পড়ে, তাদের যদি খুব দরকার হয় তখন তারা যেতে পারে, কিন্তু তাছাড়া এমনি তাদের ইচ্ছা হলো আর চলে গেল, তাদের মনে হচ্ছে যে ঘরের মধ্যে বসে তাদের অধিকার আদায় হচ্ছে না, তারা চলে গেল, এই জিনিসটা ইসলাম সমর্থন করে না। ইসলাম বরঞ্চ যেটা বলে এটা হচ্ছে যে নারী পুরুষের দায়িত্ব আলাদা। পুরুষ নারীর জন্য সবকিছু এনে দিবে বাইরে থেকে ঘরে, এবং নারী ঘরকে পুরুষের জন্য সাজিয়ে দিবে। এটাই নর্ম, এটাই সারা জীবন চলে এসেছে। তবে ইসলাম নারীদেরকে বাইরে যাওয়া বা চাকরি করা এটা সরাসরি নিষেধ করে না, কিন্তু ইসলাম প্রেফার করে নারীরা মা হিসাবে সমাজের মানে পরবর্তী প্রজন্মকে আরো বেটার কিছু এনে দেওয়ার তারা সচেষ্ট থাকুক, বা তারা এই ক্ষেত্রে কাজ করুক। আচ্ছা, এখন আমরা বিজ্ঞানের আরো কিছু 4টা বিষয়ে চলে যাব। এটা একদম সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক, এখানে লেখা আছে, আমি রেফারেন্সও দিয়ে দিয়েছি। নিউরোসাইকোলজিক্যাল যে পার্থক্য আছে পুরুষ এবং নারীর মধ্যে, আমরা এটা দেখি যে মস্তিষ্কের গঠনগত পার্থক্য। গড়পড়তা নারীর মস্তিষ্কে কর্পাস ক্যালোসাম, মানে কর্পাস ক্যালোসাম নামে হচ্ছে যে আমাদের ব্রেনে হচ্ছে 2টা হেমিস্ফিয়ার আছে। মানে ব্রেন যদি কেউ ছবি দেখে তাহলে হচ্ছে দেখা যাবে যে আমি যেহেতু মেডিকেলের উপরে আমি খুব ভালো মতোই জানি যে এইটা হচ্ছে একটা হাফ ব্রেন। এটা হচ্ছে রাইট ব্রেন হচ্ছে লেফট সাইড নিয়ন্ত্রণ করে, হচ্ছে লেফট ব্রেন রাইট সাইড নিয়ন্ত্রণ করে। তো এই যে 2টা ব্রেন, 2টা হাফ ব্রেন, হেমিস্ফিয়ার বলি আমরা, এই 2টাকে মানে সংযোগ করার জন্য যে জায়গাটা, এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই যে কর্পাস ক্যালোসাম, এটা লেখা আছে 2টা গোলার্ধের সংযোগ স্থল, এটা বেশি উন্নত। পুরুষদের চাইতে এই কর্পাস ক্যালোসামটা নারীদের বেশি উন্নত। তারা ইনটুইশন, অনুভূতি, সম্পর্কমূলক চিন্তায় দক্ষ, এটা আমরা পূর্বেই বলেছি। আচ্ছা, আর তাহলে পুরুষদের ক্ষেত্রে কি? পুরুষদের ক্ষেত্রে অ্যামিগডালা আর প্রিফ্রন্টাল কর্টেক্স, এটা আমরা কেউ যদি সার্চ দেয় গুগলে তাহলেই বুঝতে পারবে। প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে সামনে, আপনার হচ্ছে যে মানে এই ফ্রন্টাল বোন যেটা ঠিক পিছনে হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। এই 2টা অ্যামিগডালা আর হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে বেশি কার্যকর। তারা ফ্যাক্ট, সংঘর্ষ, সমস্যা সমাধান ও লজিক্যাল বিশ্লেষণে দক্ষ। এটা কোথায় এসেছে? এটা হচ্ছে জার্নাল অফ নিউরোসায়েন্স 2014। মেল ব্রেইনস আর অপটিমাইজড ফর ইন্ট্রা হেমিস্ফেরিক কানেক্টিভিটি ফর কোঅর্ডিনেশন বিটুইন পারসেপশন অ্যান্ড অ্যাকশন। ফিমেল ব্রেইনস শো ইন্টার হেমিস্ফেরিক কমিউনিকেশন
লিঙ্ক টু ইনটুইটিভ অ্যান্ড সোশ্যাল প্রসেসিং। আমরা যেটা উপরে বলেছি ওটাই আমরা ইংরেজিতে দেখে নিলাম। তো নারীবাদীদের আমি প্রশ্ন করতে চাই যে আপনারা সবকিছু অস্বীকার করতে পারেন, কিন্তু আপনারা বিজ্ঞানের এই বিষয়টাকে কিভাবে অস্বীকার করবেন? আপনারা যদি বলেন যে নারী পুরুষের সম অধিকার থাকতে হবে, তাহলে আপনারা কি এটা স্বীকার করেন না যে নারী পুরুষের মধ্যে মস্তিষ্কে পার্থক্য আছে? এবং আমরা মানে নিউরো সায়েন্স কেউ যদি পড়াশোনা করে সে জানবে যে এই কর্পাস ক্যালোসাম যাদের এরকম বড় হয় বা যাদের এরকম মানে হাইপারট্রফি হয়ে যায়, মানে বেশি কাজ করে, তারা এই ইমোশন বেশি বুঝে, সম্পর্ক, সামাজিক সম্পর্ক তাদের ভালো। এবং অন্য দুইটা যে অ্যামিগডালা প্রিফ্রন্টাল কর্টেক্স যারা আছে এরা হচ্ছে রিস্ক টেকিং অ্যাবিলিটি এদের বেশি। এখন মুসলিমরা তো এটা স্বীকার করে, এই কারণেই তো নারী নারী মানে নারী পুরুষের হচ্ছে অধিকার আমরা আলাদা করে দিয়েছি। মানে ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষের অধিকার এবং কর্তব্য আলাদা করে দিয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই ব্রেন সৃষ্টি করেছেন এবং উনি জানেন যে এই ব্রেন আর এই ব্রেনের মধ্যে পার্থক্য কি। আপনারা যদি এসে সবকিছু অস্বীকার করে, বিজ্ঞানকে অস্বীকার করে, আপনারা বারবার সম অধিকার এই বুলিয়ে আওড়ানোর চেষ্টা করেন, তাহলে এটা তো আপনাদের স্ববিরোধী, আপনাদের বিজ্ঞান বিরোধী, আমাদের বিজ্ঞান বিরোধী। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা, ডিসিশন মেকিং এর যে স্টাইল, মানে সিদ্ধান্ত গ্রহণের যে বৈজ্ঞানিক পার্থক্যগুলো, গবেষণায় দেখা গেছে যে নারী নেতৃত্বের একটি সমস্যা হলো কনসেনসাস সিকিং টেন্ডেন্সি। তার মানে কি? তার মানে হচ্ছে সিদ্ধান্তে পৌঁছাতে দীর্ঘ সময় নেয়, দ্বিধাগ্রস্ত হয়। তার মানে নারীরা, এটা আপনারা সবাই মিলাই দেখবেন, নারীরা মানে একা একা সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। নারীরা একে জিজ্ঞেস করে, ওকে জিজ্ঞেস করে, ওকে জিজ্ঞেস করে, একে ফোন দেয়, ওকে ফোন দেয়, বারবার সবার কাছ থেকে সে এই নিয়ে মানে আপনার হচ্ছে মতামত নিয়ে তারপরে সে একটা সিদ্ধান্তে পৌঁছায়। কিন্তু পুরুষরা এরকম না। পুরুষ নেতৃত্বের ঝুঁকি বেশি, কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম, যা জরুরি পরিস্থিতিতে কার্যকর। এখনই আপনার যুদ্ধ ঘোষণা করা লাগবে অথবা লাগবে না আপনার দেশে, এখন একটা পুরুষ এই রিস্কটা নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, তার ফিজিকই এরকম। কিন্তু নারী সবার কাছ থেকে শুনবে যে আচ্ছা ঠিক আছে, এটা কি এখন করা ঠিক হবে নাকি। আপনারা হয়তো রানী বিলকিসের কাহিনী থেকে কিছুটা জানতে পারেন যে উনি এরকম সবার কাছ থেকে শুনেছিল যে আমি কি করব। তো আর তাছাড়া আপনাদের আশেপাশের সব উদাহরণ দেখে আপনারা বুঝতে পারবেন। হার্ভার্ড কেনেডি স্কুল স্টাডিতে এসেছে এটা 2017 সালে। ইন হাই স্টেকস পলিটিক্যাল ক্রাইসিস, ফিমেল লিডার্স শোড higher moral deliberation but lower decisive action compared to males। এটা আপনাদেরকে স্টাডি থেকে আমি দেখিয়ে দিলাম। 3 নাম্বার, পাবলিক স্পেস ও সামাজিক মনস্তত্ত্ব। পাবলিক ফোরামে নারীদের স্বাচ্ছন্দ্যবোধ কম। কারণ কি? নারীদের গর্ভরতা হচ্ছে ইমপ্রেশন সেন্সিটিভ। মানে বুঝেছেন আপনারা? মানে হচ্ছে সামাজিক মূল্যায়ন বা সমালোচনা তাদের বেশি প্রভাবিত করে, এই কারণে তারা পাবলিক ফোরামে আসতে চায় না, সবার সামনে সবসময় আসতে চায় না। কারণ কেউ যদি একটু খারাপ কথা বলে তারা হয়তো ইমোশনাল হয়ে যায় বা অনেক সময় কান্নাকাটি শুরু করে দেয়। পুরুষের ক্ষেত্রে এই জিনিসটা ট্যাকেল দেওয়ার সক্ষমতাটা বেশি। রাষ্ট্রীয় দায়িত্বে নির্লজ্জ সমালোচনা, আপনি রাইট হলে আপনার সমালোচনা করবো, অপবাদ, চাপ, রাজনীতি এসবের ভার নিতে অনেক নারী পারেন না। এটা কি ফিজিওলজিক্যাল বুলেটিনে আসছে, এপিএ 2020-এ। women power are more prone to social anxiety and internalized stress under public scrutiny। 4 নাম্বার, এটাই মোটামুটি শেষ। আচ্ছা, প্রাকৃতিক পছন্দ ও আকাঙ্ক্ষার পার্থক্য, এই বিষয়টা আমরা বুঝে নেই। নারীদের প্রাকৃতিক আকর্ষণ পরিবার ও সম্পর্কমুখী। গবেষণায় দেখা যায় উচ্চ শিক্ষিত নারীরাও ক্যারিয়ার ভার্সেস ফ্যামিলি দ্বন্দ্বে পরিবারকেই বেশি বেছে নেয়। রাষ্ট্রীয় নেতৃত্ব পেশা হিসাবে সময়, ত্যাগ, একাগ্রতা, সামাজিক বিচ্ছিন্নতা চায়, যা নারীর প্রাকৃতিক চাহিদার সাথে সাংঘর্ষিক। এটা ওইসিডি ডাটা, এটা আসছে 2022 সালে। ওভার 70% of women in top political tracks voluntarily leave to prioritize family versus less than 25% of men। তো আমরা সারসংক্ষেপে চলে এসেছি, আমরা খুব সংক্ষেপে এটা শেষ করে দিব। ইসলামে নারীর রাষ্ট্রীয় ভূমিকা সম্পূর্ণ অস্বীকার করে না, কারণ এটা সূরা আন-নামল এর মধ্যে আমরা দেখেছি কোরআনে রানী বিলকিসের কথা আছে, তার বিষয়ে প্রশংসা করা হয়েছে। এমনকি আমরা উম্মে সালামা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর প্রমুখ রাজনৈতিক, যুদ্ধ, পরামর্শ, শিক্ষা অগ্রণী ছিলেন, তারা এই বিষয়ে অনেক পরামর্শ দিয়েছিলেন এবং তারা অনেক মানে সবাই তাদেরকে উম্মুহাতুল মুমিনিন বা উম্মুল মুমিনিন তাদেরকে বলতো, অনেক সম্মান করতো তাদেরকে। ইসলামে শূরা ভিত্তিক নেতৃত্ব, এখনো একতন্ত্র নয়। ইসলামে কিন্তু শূরা ভিত্তিক নেতৃত্ব, শূরা ডিসাইড করবে যে কে হচ্ছে আপনার হবে, নেতা হবে। আচ্ছা, ইসলাম নেতৃত্বকে ক্ষমতা নয় বরং জবাবদিহিতামূলক
দায়িত্ব মনে করে। এখানেই যারা দুনিয়াবাদী, যারা এই যে নাস্তিক, তারা হচ্ছে ভুল করে। ইসলাম কখনো মানে আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, সে তাকে মানে সম্মানিত যে পরিমাণে করে, সেই পরিমাণ তাকে জবাবদিহিতার আন্ডারেও নিয়ে আসে। এই কারণে আমরা দেখি আমাদের খোলাফায়ে রাশিদিন যারা, আমাদের এরকম বড় বড় প্রথম 4 খলিফা, এমনকি প্রথম 5 খলিফা, তারা সব সময় ভয়ে থাকতেন। সব সময় তারা চিন্তা করতেন যে আমি কি আমার অবস্থানটা ক্লিয়ার করতে পেরেছি নাকি, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আমার রাজ্যে যদি কোনো প্রজা নির্যাতনের শিকার হয় আমি আল্লাহকে কি বলবো। এটা আমরা ইসলামী ইতিহাস জানলে আমরা বুঝতে পারবো। কিন্তু এই যে নাস্তিকরা মনে করে নেতৃত্ব মানে ক্ষমতা, আমার নারীকে হচ্ছে ক্ষমতায় বসাতে হবে। আমরা ওটা মনে করি না, আমরা বলি এটা তার দায়িত্ব এবং এটা জবাবদিহিতা আছে। সহিহ বুখারীর মধ্যে এসেছে, তোমরা সবাই রাখাল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নেতৃত্ব মানে ভোগ নয়, উম্মার বোঝা বহন করা। ইসলাম চায় ন্যায়, দায়িত্ব, তাকওয়া ও যোগ্যতা, লিঙ্গ নয়। আচ্ছা, ইসলাম নারীকে, আচ্ছা ওই আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, এটা হচ্ছে ইমাম বানায় না কেন ইসলামে? নারীরা ইমাম হতে পারবে না কেন? ইসলামে নারীকে ইমাম বানায় না, কারণ হচ্ছে এটা তার সম্মান ও স্বভাবের পরিপন্থী। আমি শুরু করার আগে আমি একটা প্রশ্ন আমি সবাইকে রাখতে চাই, নারীবাদীদের বিশেষ করে, যে আপনার কি মনে হয় যদি একজন নারী পুরুষদের, এতগুলা পুরুষের সামনে সে এরকম আপনার ইমামতি করছে এবং সে রুকুতে যাচ্ছে, সে সিজদাতে যাচ্ছে, তো আপনার পিছনে যারা মুসল্লি আছে সবাই তো একরকম না, কেউ নতুন মুসল্লি, কারোর ইমান বেশি, কারোর ইমান কম। তা আপনার কি মনে হয় পিছনের মানুষদের মানে সবার একই রকম নামাজ হবে? আমার তো মনে হয় না। আপনাদের কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম, কিরকম সিনারিও হবে এটা আপনারা চিন্তা করুন। ইমামতি হচ্ছে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। ইসলাম নারীকে পর্দা, নম্রতা, সংরক্ষণ ও ইজ্জতের স্থানে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যে বেশি সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়, বরং লজ্জাশীলতা তার অলংকার। তিরমিজি শরীফে এসেছে। নারী ইমামের পিছনে পুরুষরা দাঁড়িয়ে নামাজ পড়লে তার পরিণতি কি হতে পারে আপনারাই কল্পনা করুন। ইমামতি পুরুষের জন্য ফরজ, নারীর জন্য নয়। কেন? জামাতের ইমামতি হলো পুরুষদের জন্য ফারদে কিফায়া, মানে কেউই যদি না করে তাহলে সেটা গুনাহ। আর নারীদের জন্য নয়, বরং তারা চাইলে নারীদের নামাজের ইমামতি করতে পারে, তবে পুরুষদের নয়। এই ক্ষেত্রে একটা হাদিস আছে যে হচ্ছে উম্মে ওয়ারাকা নিজের ঘরের মহিলাদের ইমামতি করতেন। তো এই ক্ষেত্রে ইসলাম কিওয়াতেও এরকম ফতোয়া এসেছে যে নারীরা চাইলে নারীদের ইমামতি করতে পারবে, কিন্তু নারীরা পুরুষদের ইমামতি করতে পারবে না। তো নারীরা তো পারবেই, সমস্যা কি আপনাদের, তাই না? খালি হচ্ছে যে পুরুষদের পারবে না, এবং আমরা বলেছি কেন পারবে না। আচ্ছা, উপসংহার, ইমামতি কোনো ক্ষমতা নয়, ইমামতি একটা দায়িত্ব, আর দায়িত্ব ভিন্ন হওয়াই ন্যায়। নারীকে নিষিদ্ধ নয়, বরং নিজ গণ্ডির মধ্যে ইমামতি করার অনুমতি আছে। ইসলাম নারীকে মর্যাদাহীন করেনি, ভিন্ন ভূমিকে সম্মানিত করেছে। আপনারা এটা বুঝতে পারবেন না হয়তো, কিন্তু ইসলাম আসলেই নারীকে সম্মানিত করেছে। এটা আপনারা ইসলামিক একটা নারীর সাথেই কথা বলে বুঝতে পারবেন। নারীর মাতৃত্ব, কোমলতা, আবেগ, পরিবার ও মানবিকতা রক্ষায় উপযুক্ত। পুরুষের যুক্তিবাদ, ঝুঁকি গ্রহণ ও স্থিরতা রাষ্ট্রীয় নেতৃত্বে কার্যকর। এটা আপনারা ভালো মতো বুঝে নিন। ইসলাম নারীদের নেতৃত্ব নিষেধ দেয়নি, কিন্তু গড় বাস্তবতা, স্বভাব ও ভারসাম্য রক্ষায় তাদের রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব সীমিত রাখে। ইসলাম যখন নারীকে সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতা, খিলাফা বা রাষ্ট্রপ্রধান থেকে বিরত রাখে, সেটা লিঙ্গ বৈষম্য নয়, বৈজ্ঞানিক ভারসাম্যের স্বীকৃতি। এটা বলে আমি শেষ করছি। বিষয়টা হচ্ছে যে আমরা বৈজ্ঞানিক যে গবেষণাগুলো, এটা আমরা স্বীকার করি না, আপনারা স্বীকার করেন না। আপনারা জোর করে আপনাদের যে মতবাদ এই বিজ্ঞানের উপর দিয়ে, মুসলিমদের উপর দিয়ে, ধার্মিক মানুষদের উপর দিয়ে, সাধারণ মানুষদের উপর দিয়ে আপনারা রোলার কোস্টারের মতো চালিয়ে দিতে চান। এই বলে আমি আমার চতুর্থ যে অভিযোগ ছিল ইসলামের বিরুদ্ধে নারীবাদের, ওই বক্তব্যটা আমি শেষ করছি।